দেখুন, আজকে এই যে আন্দোলনটা, এটা তো শুধু জুনিয়র ডাক্তারদের নয়, 8 থেকে 80 সব বয়সের নাগরিকরা কিন্তু রাস্তায় নেমেছে। আমরা অনেক দেখেছি, মা বোনেরা, আমাদের হয়তো মেয়ের বয়সী যারা, বোনের বয়সী, মায়ের বয়সী, দিদিমার বয়সী, সবাই রাস্তায় নেমেছে। তার কারণ হচ্ছে, আজকে এই যে প্রশ্নটা শুধুমাত্র একটি অভয়ার মৃত্যু নয়। আজকে একটু আগে কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন, একদম ঠিক কথা, অরুণদা যেটা বলছিলেন, যে মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট কাণ্ড থেকে, যেখানে মেয়েটির চরিত্রের কাছে বলেছিলেন কামদুনিতে শরীর থাকলে যেমন জ্বর হয়, এই কথাটা বলেছিলেন। আমি আবার সবকটা বলতে চাইছি না, আমি চাইলে প্রতিটাই বলতে পারি, কিন্তু উনি ইতিমধ্যে বলে দিয়েছেন। তো এই যে মানসিকতার উনি বেঁধে দিয়েছেন, যে ধর্ষণটা একটা ছোট্ট ঘটনা। কেন, ওনারই বক্তব্য, যেটা উনি কাটোয়াতে 2015 সালে বলেছিলেন, ধর্ষণ ছোট্ট ঘটনা, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় সেরকম হয়। তো এই জিনিসগুলো আমার মনে হয় সমাজকে, যেটা স্বামীজি বলছেন যে সমাজের চিন্তাধারা বা বেসিক জায়গা, সেই মানসিকতা আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের মানসিকতাটা, যেটা আমরা অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটা নিরাপদ ছিল। যদিও ধানতলা বানতলা আপনারা বলতে পারেন, বা অনিতা দেওয়ানকাণ্ড থেকে শুরু করে অনেক কিছু হয়েছিল, মরিচা অনেক কিছু হয়েছিল, সব জায়গাতেই হচ্ছিল। তো সেগুলো সত্ত্বেও তথাকথিত ভাবে এতটা ইনসিকিউর মানুষ মনে করেনি। এবং আমি তো কলকাতার বুকে একজন সমাজকর্মী হিসেবে গর্বিত, যে সমাজের সর্বস্তরের মানুষ নেমে যে আন্দোলনটা করছে, সেই ঘটনা মুখ্যমন্ত্রী, মানে দোর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী সকল, যিনি সমস্ত কিছুকে উড়িয়ে দিতে ভালোবাসেন, যিনি প্রশাসনিক মিটিং এ তার বিধায়ককে বলতে পারেন, তুই তো সব সময় বোমা বাঁধিস, আইপিএস আইএএস দের তুই তুকারি করে নাম ধরে ডাকেন, এই রকম ভাবে নিজেকে রানী মনে করেন, সেই মুখ্যমন্ত্রীকে পর্যন্ত বাধ্য করেছে আজকে আলোচনা করতে এবং অপেক্ষা করতে। ফাঁকা চেয়ারের মধ্যে উনি একটা বসে যে উনি অপেক্ষা করছেন। আর গতকাল যেটা সুপ্রিম কোর্ট করেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হ্যাটস অফ। উনি রাজ্য সরকারের যে আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী, ভারতবর্ষের অন্যতম হাইয়েস্ট ফিজ নেওয়া আইনজীবী কপিল সিব্বল জি এবং তার 30 জনের যে টিম, সেই কোটি টাকার আইনজীবীদের টিমের গালে সজোরে থাপ্পড় চড়িয়েছেন, এবং আসলে উনি থাপ্পড় কষিয়েছেন রাজ্য সরকারের ওপর। কেন, অভিযুক্ত, একটু আগে জয়দেব বাবু যখন শুরু করেছিলেন, আমি একমত, যে সিভিক ভলেন্টিয়ার, এই রাজ্যটাই চলছে কন্ট্রাকচুয়াল। আপনি যদি দেখেন, শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, ডাক্তারি ক্ষেত্রে আপনি জানেন কত কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট ডাক্তার রিক্রুটমেন্ট কত বাকি আছে, কত ভ্যাকেন্সি পড়ে রয়েছে। আজকে 18,000 এমনি সিনিয়র ডক্টর রাজ্য সরকারের, আর 7,000 সামথিং জুনিয়র ডাক্তার, এর ওপর ভরসা করে রাজ্য সরকারের পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা চলে। এর মধ্যে এবারে যে ভ্যাকেন্সি গুলো আছে, এগুলো কে পূরণ করবে? আর সব জায়গায় কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে। আর তার মধ্যে যেটা বললেন, যে একটু আগে একজন প্যানেলিস্ট যেটা বললেন, যে তৃণমূলের যারা ক্যাডার আছে তাদেরকে সিভিক ভলেন্টিয়ার করে দেওয়া হচ্ছে, বা 100 দিনের কাজের নাম করে তাদেরকে করে দেওয়া হচ্ছে। আর এই সিভিক ভলেন্টিয়াররা কখনোই ল এন্ড অর্ডার কন্ট্রোল করতে পারে না। এটা এর আগে হাইকোর্ট বলেছিল, এবং গতকাল সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, যে প্রধান অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার হচ্ছে। সেখানে রাজ্য সরকার রাত্রির সাথী একটা অ্যাপ আনলেন, সেখানে কি বলছেন, 1,500 আরো চুক্তিভিত্তিক কর্মী ওনারা নিয়োগ করবেন। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বাবু কি বলেছেন, যে এই 7 দিনের ট্রেনিং নিয়ে এরা হাসপাতাল দাপিয়ে বেড়াবে, আর এদের ওপর ভরসা করে বাচ্চা বাচ্চা মেয়েরা কিনা হাসপাতালে নাইট ডিউটি করবে। তো এই জায়গাটায়, ঠিক জায়গাটায় চন্দ্রচূড় বাবু ধরেছেন, যে প্রধান বিচারপতি একদম সঠিক কথা বলেছেন, যে এই সিভিক ভলেন্টিয়ার বা অস্থায়ীদের ওপর নির্ভর করে সরকার চালানো যায় না। আর সরকারের মানসিকতা রাত্রির সাথী একটাতেও স্পষ্ট হয়েছে। রাত্রির সাথী একটাতে উনি যে বলছেন, যে মহিলারা রাত্রে কাজ করবেন না, বা 2 জন করে কাজ করবেন, এই ধরনের মানসিকতার তো কোনো দরকার নেই। আরেকটা বড় কথা হচ্ছে, আপনি যদি দেখেন, যেটা অতীশ বাবুর কথা বললেন, কিছু লোকের কথা, কাকুলিদির কথা বললেন, যে কোলে বসে পরীক্ষা দেওয়া, এই ধরনের যে মন্তব্যগুলো,
এই যে মহিলাদের এনারা কত অপমান করতে পারেন, এনাদের দলের এক একজন মহিলাও মহিলাদের অপমান করেন। আর আমি একটা ঘটনা বলছি, যেহেতু সমাজ মাধ্যমটা আমি এদের রাজনীতিটা খুব ক্লোজ নজরে রাখি। তৃণমূলের প্রধান মুখপাত্র একজন আন্দোলনরতা নারীকে দেখে বলেছিলেন যে হ্যাঁ রে দেবাংশু, তোর পাত্রীর কাজটা কতটা এগোবে, বলে তার নাম দিয়ে ফটো পোস্ট করেছিলেন, আমার কাছে আছে। সেখানে দেবাংশু ভট্টাচার্য, যদি আপনারা দেখতে পারেন যে দেবাংশু ভট্টাচার্য লিখে দিচ্ছে, আমি আন্ডারলাইন করেও রেখেছি সেটা, দেবাংশু ভট্টাচার্য সেখানে সেই মহিলার লিখছে বদন বিগড়ে গেছে। আপনি ছেড়ে দিন যে জেলা স্তরের নেতা নেত্রী তাদের মানে যে বক্তব্যগুলো একটু আগে অনিন্দা বলছিল, তাদের কথা ছেড়ে দিন। কলকাতার বুকের দুজনের কথা বললাম, কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য, তারা মহিলাদের আন্দোলনরতাদের বডি শেমিং করছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে থেকে। এরা সমাজকে হেয় করে। আগের দিন আপনার প্যানেলে বসে তৃণমূলের মুখপাত্র বলছে সমাজের কারুর কথার আমি উত্তর দেব না, আমি শুধু রাজনৈতিক দলের উত্তর দেব। সরকারটা হচ্ছে মা মাটি মানুষের, অথচ ওরা মানুষের কথা শুনবেন না। মানুষ রাস্তায় নেমে কিছু বললে তাকে দাগিয়ে দেওয়া। আমরা দেখেছি শিলাদীপ্ত বলে একজন চাষি মুখ্যমন্ত্রীকে সারের দাম নিয়ে প্রশ্ন করায় উনি মাওবাদী বলেছিলেন। উনি লাইভ স্ট্রিমিং এ আপত্তি, তার কারণ তানিয়া ভরদ্বাজ বলে প্রেসিডেন্সির এক ছাত্রী, ওনাকে প্রশ্ন করায় উনি তাকেও মাওয়িস্ট বলে দিয়েছিলেন, লেফটিস্ট বলেছিলেন। উনি আন্দোলনকে দাগিয়ে দিতে চান এবং ওনার দলের এক একজন নেতারা এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার অনেক চেষ্টা করেছেন, এখনো পারেননি। ডাক্তার বাবুরা নিশ্চয়ই রাজনীতি সংসদ থেকে বাঁচিয়ে উঠেছেন, যদিও তাদের কিছু আল্ট্রা লেফট আজাদি স্লোগান শোনা গেছে, তবুও মোটের ওপর ওনারা বাঁচিয়ে চলছেন। কিন্তু যে জায়গাটাই হচ্ছে, যে বৈঠকটা শুধুমাত্র ওনারা জুনিয়র ডাক্তারদের সমস্যাটাকে ধরুন কাটাতে চাইছেন, কিন্তু মূল সমস্যা শুধুমাত্র সেটা নয়। একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কখনোই এই কন্ট্রাকচুয়াল পুলিশের মানে ওপরে, কন্ট্রাকচুয়াল নার্সের ওপরে আর এই জুনিয়র ডাক্তারদের ওপরে নির্ভর করে চলতে পারে না। আজকে 13 বছর উনি মুখ্যমন্ত্রী, উনি হেলথের রিক্রুটমেন্টের জন্য কতটা কাজ এগিয়েছেন সেটাও একটা বড় প্রশ্ন। ইনফ্রাস্ট্রাকচার, নামেই সুপার স্পেশালিটি হসপিটাল। আজকে আমরা দেখেছি নন্দীগ্রামে যখন মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগলো, উনি নন্দীগ্রামের কাছে সুপার স্পেশালিটি হসপিটালে গেলেন না, উনি 100 কিলোমিটারের ওপর গাড়ি চালিয়ে কলকাতায় চলে এলেন। এসএসকেএম এ ওনার একটা হাউস প্লাস্টার করা হলো, যেটা কিনা হাত টুকরো টুকরো হয়ে গেল দেখি না, আর সেটা নাকি এই সন্দীপ ঘোষ করেছিল। আচ্ছা, তারপর দুর্নীতিকে প্রশ্রয়, এই সন্দীপ ঘোষের এগেনস্টে যে রিপোর্ট গুলো থাকছে, যে প্রমাণ মানে অভিযোগ গুলো থাকছে, সেগুলো কি? সেই সন্দীপ ঘোষের, আমরা তো বলছি না, ওনারই ডেপুটি সুপার আক্তার আলী 1 বছর আগে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন, উনি তখন দেখেননি। যদি মুখ্যমন্ত্রী নজর দিতেন, আজকে হয়তো আমাদের এই অভয়া বোনটিকে কিভাবে অকালে চলে যেতে হতো। এই যে ঘটনাগুলো যে হচ্ছে, সরকারের মানসিকতা, শুধুমাত্র দেখুন সিভিক ভলেন্টিয়ার এই কন্ট্রাকচুয়াল থেকে বেরিয়ে আসা তো একটা পার্ট, নিশ্চয় জনমোহিনী প্রকল্পের চেয়েও মানুষের নিরাপত্তা প্রথম প্রশ্ন। আগে মা লক্ষ্মীরা সুরক্ষিত থাকবে, তবে তো উনি লক্ষ্মীর ভান্ডার দেবেন। যে রাজ্যে আমাদের লক্ষ্মীরা সরস্বতীরা সুরক্ষিত নয়, সে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রী দিয়ে কোনো লাভ নেই। সে রাজ্যে আগে লক্ষ্মীদের উনি সুরক্ষিত করুন, আর এই কন্ট্রাকচুয়ালদের হাতে ভবিষ্যৎ আমাদের সমস্ত কিছু ছেড়ে দেওয়াটা বন্ধ করুন। আপনি পরিবহন ব্যবস্থা যান, যে কোনো জায়গায় যান, শিক্ষা ক্ষেত্রে যান, সব জায়গায় রিক্রুটমেন্ট বন্ধ। রিক্রুটমেন্টটাকে বন্ধ, নয়তো কারাপশন, নয়তো ঘুষের মাধ্যমে করছে। সেই কারণে গতকাল সুপ্রিম কোর্টের কাছ থেকে এনাদের একটা সজোরে একটা নয় একাধিক থাপ্পড় খেতে হয়েছে, যে মহামান্য প্রধান আদালত, যেটা আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলে দিয়েছেন, ডিভিশন বেঞ্চ এবং প্রধান বিচারপতি বলে দিয়েছেন, এই রাজ্য নিরাপত্তার নামে কি করছে, শুধুমাত্র বাজেট অ্যালোকেশন। এই জিনিসটা হচ্ছে রাজ্যের পক্ষে বদনাম। এবং সর্বশেষ আমি একটা পয়েন্ট বলছি, একটা পয়েন্ট উল্লেখ করছি জাস্ট, যে এই যে কলকাতা পুলিশ
এবং সোকল্ড কলকাতা পুলিশের ওসি গ্রেপ্তারের ফলে যেটা এসছে যে প্রমাণ লোপাটের প্রমাণ গুলোকে ধামাচাপা দেওয়া এবং বৃহত্তর ষড়যন্ত্রের সামিল, এবং এই বৃহত্তর ষড়যন্ত্রটা কিন্তু শুধুমাত্র একজন ওসির ওপর হতে পারে না, ওসির ওপরে ডিসি, এবং ডিসি কেও না ও দোষী পেয়েছেন, মুখ্যমন্ত্রী তাকেও সরিয়েছেন, অথচ কমিশনার অফ পুলিশকে উনি পদোন্নতি দিয়ে দিলেন, উনিকে সরানোর নামে ওনার পদোন্নতি করলেন। এই যে পদোন্নতির পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে, সিবিআই নিশ্চয়ই খুঁজে দেখবে। সিবিআই এর তদন্তে সুপ্রিম কোর্ট অ্যাপারেন্টলি খুবই সন্তুষ্ট। গতকাল আমরা বারংবার দেখেছি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন সিবিআই ঠিক পথে এগোচ্ছে, সিবিআই কে টাইম দেওয়া উচিত, এবং সবচেয়ে বড় কথা উনি বলেছেন সিবিআই বন্ধ খামে যে নামগুলো দিয়েছে সেগুলো অতি মারাত্মক। সিবিআই যে তদন্তের রিপোর্ট থেকে উনি জড়িত মনে করছেন। তো এই জায়গাটায় তার মানে আমাদের ধরতে হবে এর মধ্যে অনেক বড় মাথারা আছে। ধন্যবাদ। দেখুন, একটা কথাই বলবো যে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ব্যাপারটা, ইন্ডিয়া অ্যালায়েন্সে আমরা এটাই দেখি, অধীর বাবু বেশি সরব হলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওনাকে প্রাক্তন সভাপতি বলা হয়, যদিও এখানে কংগ্রেসের মুখপাত্র এসে বলছে এখনো প্রদেশ কংগ্রেসের সভাপতি, কিন্তু কংগ্রেসের যিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি বলেছেন উনি প্রাক্তন সভাপতি, 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে রাহুল গান্ধী এটাকে প্রথমেই বলেছিলেন ডিস্ট্রাক্টেড ম্যাটার এটা। তো সুতরাং এই বিষয়ে আমরা আলোচনাটাকে না ঘুরিয়ে মূল মোদ্দা কথায় আসতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে আমরা নিশ্চয়ই এই সমস্যাটার একটা সমাধান চাই, এই কন্ট্রাকচুয়ালদের হাত থেকে বেরোতে চাই, রাতে যাতে মহিলারা নিরাপদ থাকে সেটা ব্যবস্থা চাই, আর রাতে যদি মহিলারা কাজ না করেন মনে করেন তাহলে হয়তো রাতের শিফটে আবার আলাদা একজন মুখ্যমন্ত্রীও নিয়োগ করা হতে পারে, যে রাতের যেহেতু উনি মহিলা মুখ্যমন্ত্রী দিনের শিফটে কাজ করবেন। তো সেই জায়গাটা যদি না হয়, সুতরাং অন্য মহিলাদের কাজের উপর বাধা দেওয়ার উনি কেউ নন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে জুনিয়র ডাক্তাররা, আমার যেটা মনে হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনটা করছেন ওনাদের দাবিগুলো একজন প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন পলিটিক্যাল বুদ্ধিমত্তা সম্পন্ন নারীর সঙ্গে করছেন, ওনারা ডিল করছেন। সেক্ষেত্রে ওনারা যে দাবি, সব দাবি আমরা মেনে নিয়েছি, আমরা জিতে গেছি বলে এসে উৎসব করেছিলেন 2 দিন আগেই, তারাই আবার বলছেন যে আমাদের সব দাবি মানা হয়নি। সেই জায়গাটা আমার মনে হয় ডিলটা আরেকটু ম্যাচিওরলি ওনাদেরও করতে হবে। ওনাদের আন্দোলন নিঃসন্দেহে প্রশংসনীয়, ওনাদের ধৈর্য, ত্যাগ এবং আন্দোলন সবকিছু নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু ওনাদেরও একটু ম্যাচুরিটি সঙ্গে করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, সময় আমাদের একেবারে শেষ।